নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। উইথ সুমনার নতুন একটা ব্লগে আমি সুমনা সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার মনে হয় যে কোনো কাজ করতে গেলে টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। সেটা যে কোনো কাজই হোক না কেন, যদি এলোমেলো টাইম বা এলোমেলো সব কিছু হয়ে থাকে বা কোনো টার্গেট সেট করা না থাকে বা ঠিকমতো ম্যানেজ করতে না পারি, তাহলে কোনো কাজই কিন্তু ঠিকভাবে হবে না। সব কিছুই যেন কেমন এলোমেলো টাইপের হয়ে যাবে। তো সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা ভীষণই জরুরি, সে যে কাজই হোক না কেন। আমরা খুব সাধারণ একজন গৃহবধূ, তবুও আমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। কেননা আমাদের সাধারণ গৃহবধূ বলা হলেও আমাদের কাজটা কিন্তু মোটেও সাধারণ না। যে কোনো একরকম কাজে কিন্তু আমাদের মাথা থাকে না, হাজারটা কাজে হাজারটা ঝামেলায় আমাদের মাথা এঙ্গেজ রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। টাইমের মধ্যে যদি কাজটা করতে পারি তাহলে কাজটা সুষ্ঠুভাবে তো হবেই, ইভেন আমাদের মেজাজটাও কিন্তু অনেকটাই হালকা থাকবে। তো সেই জন্য যাতে কোনো রকম চাপের মধ্যে না পড়তে হয়, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আজকে যদিও বা একটু দেরি করেছি, 6টার আগে উঠেছিলাম, কিন্তু উঠে আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম। তারপর মনে হলো যে না, এডিটটা আমি পরে করলেও করতে পারবো, উঠে যাই। তো 6টার সময় উঠলাম, উঠে জামা কাপড় ছেড়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। আসলে কি বলো তো, কালকে কিছু কাচাকাচি করেছিলাম, আর এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ্দুর এই বৃষ্টি। তো জামা কাপড় কেচেছি, সেইগুলো ছিল সমস্ত সব ভিজে আধ ভিজে টাইপের। তো দেখলে না, দোলনার উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আরও এদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। তো সেগুলো সব অফ ক্যামেরায় ভাঁজ করে নিলাম। সকালবেলা যদি ঘরটা গোছানো না থাকে, তো সারাদিন অন্য কাজে ব্যস্ত হলে আর ঘর গোছানোর টাইমটা ঠিক হয় না। তারপর লোকজন যদি চলে আসে বাড়িতে, ভীষণই অপ্রস্তুত থাকতে হয়ে যেতে হয় আর কি। আর বিশেষ করে তোমরা দেখবে ছেলেদের কোনো ব্যাপারই না, যতই ঘর অগোছলা থাক না কেন, আমার হাজব্যান্ডের তো কোনো ব্যাপারই না, ওইগুলো হাত দিয়ে একটু সরিয়ে তারপর দিয়ে বসে পড়লো, কোনো ব্যাপারই না। যত সমস্যা হচ্ছে যাদের গায়ে, মানে যারা চোখে দেখতে পায় না, তাদেরই হচ্ছে সবথেকে বেশি সমস্যা, আর তাদেরই সবথেকে বেশি পরিশ্রম করে মরতে হয়। এইটুকু আমি সংসার জীবনে শিখেছি। তা আমারও ওই অবস্থায়, বাতি কাছে একটু পরিপাটি না হলে হবে না। তো যাই হোক, সকাল সকাল উঠলে কি হয়, বাড়তি কাজগুলো হয়ে যায়। তারপরে যখন সবাই ঘুম থেকে উঠে যায়, তখন আবার বিছানাগুলো তোলা যায়। তো বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে বিছানাটা তুলে নিয়েছিলাম, কিন্তু বেড কভারটা ঠিক করা হয়নি, কারণ ওরা ওঠার পরেই ওদেরকে খেতে দিতে হয়। আর মেয়ের বাতি, তুমি কোনো দিন হয়তো এরকম থাকে যে তুমি কোনো দিন খাইয়ে দাও বা আজকে খাবো না, তার পেছনে অনেকক্ষণ টাইমটা পড়ে থাকতে হয় আর কি। যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবে এটা। তো অনেকটা সময় তার পেছনে দিতে হয়, দিয়ে চায়ের বাসন টাসন মেজে তারপর আমি বেড কভারগুলো পরিপাটি করে পেতে দিলাম একটু ঝেড়ে ঝুড়ে। আর কিছু ডাল এনেছিল, তো আমার কৌটোগুলো পরিষ্কার ছিল না বলে আমি এগুলো আর ঢালতে পারছিলাম না। তো কৌটোগুলো কাল ধুয়ে দিয়েছিলাম, রৌদ্রও আমি একটু শুকিয়ে নিয়ে তারপর এখন ভরে রাখছি। আর আবার মেয়ে দেখো জামা খুলে তোয়ালে পড়েছে, শাড়ির মতো করে পরে এখন খেলা করছে। আর এসে আজকে আমাকে যে কী বিরক্ত করেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি তো ক্যামেরায় সবটা ক্যাপচার করতে পারি না। ওর মাথার মধ্যে ঢুকেছে মাম্মাকে সাহায্য করতে হবে। আচ্ছা বলো তো কী সাহায্য করবে? এই যে তোমার কৌটোতে ঢালাঢালিতে সব কিছু কিন্তু ও করেছে, আমি ওই জন্য বিশেষ কিছু দেখাইনি তোমাদের, অল্প কয়েকটাই দেখালাম। ডাল ঢালতে গিয়ে এদিক ওদিক ফেলেছে, সেগুলো আবার খুঁটে তুললাম। তারপর বড় জিনিস হলে তাহলে খুঁড়তে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ডাল চাল যদি আমি ছড়িয়ে যাই, সেগুলো তুলতে কতটা টাইম লাগে বলো তো? তো সেইগুলো তুলে গুছিয়ে তারপর আমি আবার কৌটোগুলো তুলে রেখে তারপর এখন আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। বাচ্চাদের স্কুল নেই, কিন্তু হাজব্যান্ডের তো স্কুল আছে। তো আমি যাই করি না কেন 10:30টার মধ্যে আমাকে খেতে দিতেই হবে। তো ভাত চাপিয়েছি, আর এখানে দেখো চিচিঙ্গে ভাজা কেটে নিয়েছি আলুর সাথে, আর ভাতও আমার হয়ে গেছে চিচিঙ্গে ভাজা কাটতে। আর চিচিঙ্গে ভাজা না একটুখানি কালো জিরে দেবে, কিন্তু বেশ ভালো লাগে। আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেও ভালো লাগে, কিন্তু আমার শুকনো লঙ্কাটা সেইভাবে নেই, মানে আছে ওই ছোট ছোট। তো সেই জন্য আমি আর দিইনি। দিয়ে এবার তেলে বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে এদিকে আমি কিছু কাটাকুটিও করে নিয়ে ভাবলাম মেয়েটাকে একটুখানি চুলে তেল লাগিয়ে দিই, কারণ আমার মেয়ের চুলের কোয়ালিটিটা না ভালো না, জানো তো, মানে ছোটোবেলা থেকেই ভালো না, জন্ম থেকেই। তো ওর চুলের একটু এক্সট্রা যত্ন আমাকে নিতে হয়। আর এমনি আমার এগুলো করতে ভালো লাগে। আমার মেয়েকে আমি বেসন লাগাই, সাবান লাগাই না, মানে এইসব আর কি আছে মাথার মধ্যে আমার চলে। তো আমি এগুলো করি, আর আমার মেয়েগুলো খুব এনজয়ও করে। একটু সাজুনি তো বেশি, ওই জন্য
জন্য খুব এনজয় করে। তো যাই হোক, ওর মাথায় তেল লাগিয়ে দিলাম, আর ছেলে বলল যে মা বুনুর মাথায় লাগাচ্ছে, আমার মাথাও লাগিয়ে দাও। তো ওর মাথাও লাগিয়ে দিয়েছি, কিন্তু ও আবার একটু বড় হয়েছে, তো ও আবার ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লজ্জা পায়, তো ওটা দেখায়নি। আর এই সময় আমার মেয়ের মাথায় ম্যাসাজ করে দিচ্ছি। তা আমাকে বলছে মাম্মা আমার খুব আরাম লাগছে, ঘুম পাচ্ছে। তো যাই হোক, কাজকর্ম সেরে এখানে চলে আসলাম আরেকটা নতুন রান্না করতে। এটা না আমি শর্টসে দেখেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে পটল বাটা। পটল বাটা আমি কখনো করিনি, আমি ঝিঙে বাটা করেছি। হ্যাঁ, কিন্তু পটল বাটা কখনো করিনি। তো আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু রসুন থেতো করা দিয়ে দিলাম, দিয়ে পটলটা বেটে নিলাম, নিয়ে তারপরে নুন, হলুদ, চিনি যেভাবে দেয় সেভাবে দিয়েছি, দিয়ে ভালো করে তেলে নেড়ে নিয়েছি। নিয়ে এটা করেছি। পটল ছেলেমেয়েরা কেউ খেতে চায় না, কেউই খেতে চায় না, জানো তো। আমি আর আমার হাজব্যান্ডই শুধু পটল খায়। তো এটা বেশ ভালো একটা জিনিস, মানে এইটাতে বাচ্চারা দেখলাম বেশ অনেকটা করে খেলো, আর চেয়ে চেয়ে খাচ্ছে যে দাও দাও। কিন্তু এই বাটাগুলো করতে ইচ্ছা করে না, কেন বলতো, তেলের পরিমাণটা অনেক বেশি লাগে। তো এই ক্ষেত্রে তেলটা অনেক বেশি খাওয়া পড়ে যায়, সেই জন্য আমার এই জিনিসগুলো ঠিক করতে ইচ্ছে করে না। আর এখানে করছি তোমার পনির দিয়ে আলু, আর ডাল করেছি। হ্যাঁ, অফ ক্যামেরায় ডাল করে নিয়েছিলাম। তো যেহেতু আজকে রান্না করার বেশ ভালো মুড আছে, তো বেশ কয়েক রকম রান্না করলাম। সব দিন সব রকম করতে ভালো লাগে না, অনেক দিন হয়তো একটু ফাঁকি মারলাম, অল্প একটুখানির মধ্যেই কাটিয়ে দিলাম। আবার মাঝে মধ্যে মনে হয় যে না, গুছিয়ে করি। আবার অনেক সময় কি হয়, সবজি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সেই সবজিগুলো ইউজ করে ফেলতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আবার অনেক রকম রান্না হয়ে যায়। আর তারপর সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি। দেখো এখানে তোমার ঠাকুর ঘরে এসেছি, আর এই সময় এসছে ঝেঁপে বৃষ্টি, তো জানলা খোলা যাচ্ছে না, তোমাদের একটু দেখালাম কি ভালো লাগছে। আর এই গাছটা আমি নিয়ে এসেছি আজকে, দেখো নিচ থেকে নিয়ে এসে এই গাছ দুটো, তুলসী গাছ দুটো পুঁতেছি। আর এই যে গাছটা দেখছো, এটা 2-3 দিন আগে পুঁতেছি। ওর সঙ্গে আর একটা গাছ পুঁতেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে, তো এটা দেখলাম হয়েছে, তার সাথে আরও 2টো গাছ পুঁতে দিয়েছি। আর তুলসী গাছ না সবসময় বীজোর সংখ্যায় লাগাবে, মানে টবে যেটাকে তোমরা পুজো দেবে সেই গাছটা বীজোর সংখ্যায় লাগাবে, এতে বলে এটা নাকি শুভ হয়। যেমন 1টা লাগাতে পারো, 3টে লাগাতে পারো, 5টা লাগাতে পারো, কিন্তু 2টো লাগাবে না। হ্যাঁ, এটা আমি কোথাও বেশ একটা পড়েছি, তো তোমাদের একটু জানিয়ে দিলাম, আমিও তো জানতাম না, তো জানিয়ে দিলাম। আর আমি এসেছি এখানে ঠাকুরকে স্নান করাবো টক দই মাখিয়ে। আমার আসার আগে আমার মেয়ে এসে উপস্থিত হয়েছে, ওই সব করছে। আর সব সময় না এরকম হেল্প একটা অত্যাচার মনে হয়। এই সময় আমার মনে হচ্ছিলো আমি একটু গুছিয়ে ঠাকুরের পুজো দিই, কিন্তু ও কিছুতেই শুনবে না, কান্নাকাটি। তারপরে আমি বাধ্য হয়ে ওকে নিয়ে আসলাম যে তুমি করো। তো এই একরকম অত্যাচার বলতে পারো আমার কাছে। তো যাই হোক, ঠাকুরকে স্নান করিয়ে আমি একটু হেল্প করেছিলাম, ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ও সরে আসলো, তারপর আমি পুজো দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অন্য দিনের মতো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার দেখা।